মৌলিকে খুঁজে এবার বাণী বিয়ের মণ্ডপে নিয়ে এসে হাজির করলো দাদুর সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শিবনাথ বাবু বলতে লাগলো, বাণী এই হারটা যেহেতু তোমাকে আশীর্বাদ করার জন্য আমি নিয়ে এসেছিলাম, তাই এই হারটা তোমারই প্রাপ্য, হারটা তুমিই রেখে দাও। বাণী তখন বলতে লাগলো, দাদু আমার তো দুটো হার হয়ে যাবে, আমার লাগবে না। কিন্তু শিবনাথবাবু কোনো কথা শুনে না। শিবনাথবাবু তখন বলতে লাগলো, এটা পিনাকির মায়ের হার, তাই আমি চাই এই হারটা তুমি ব্যবহার করো। বানি তখন বলতে লাগলো, দাদু তোমার আশীর্বাদটা যথেষ্ট, তার থেকে বেশি কিছু আমি চাই না। তখন শিবনাথবাবু বলতে লাগলো, শুনো বানি, আমি অত শত কথা বুঝি না, আমি যেটা বলছি সেটাই শুনো। এরপরে বিয়ের সাজাতে থাকে বাণীকে। এদিকে বাণীকে এতটাই সুন্দর লাগছে যে তানিয়া তখন বলতে লাগলো, আমার মাকে তো পুরো ও রানীর মতো লাগছে। তখন এই কথাটা বললে অন্তরা তখন বলতে লাগলো, শুধু রানী নয়, একেবারে রাজরানীর মতোই লাগছে। তারপরে সেখানে অনিরুদ্র চলে আসে। অনিরুদ্র যখন সেখানে আসে তখন অন্তরা বলতে লাগলো, তোমাদের তো একটু প্রাইভেসি দরকার, তাহলে আমরা এখন এখান থেকে চলে যাই। তানিয়া চলো তো, আমরা বাইরে গিয়ে না প্র্যাকটিস করি, বিয়ের ওখানে তো আমাদেরকে নাচ করতে হবে, তাই না? তানিয়া তখন বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছো মনি, চলো আমরা বাইরে গিয়ে নাচ করি। এই বলে ওরা বাইরে চলে যায়। এদিকে অনিরুদ্র বাণীর দিকে তাকিয়ে বলতে লাগলো, একদম পুরো রানীর মতো লাগছে। বাণী তখন বলতে লাগলো, তোমরা বাপ মেয়ে একই কথা কেন বলছো? অনিরুদ্র তখন বলতে লাগলো, যেটা সত্যি সেটাই তো বলছি, সত্যি তো, তোমাকে একদম রানীর মতো দেখতে লাগছে। তখন বাণী খুব খুশি হয়ে যায়। বাণী তখন বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি, আপনি যদি পাশে না থাকতেন তাহলে তাহলে কোনোদিন আমার এই স্বপ্নটা পূর্ণ হতো না। তখনই অনিরুদ্র বলতে লাগলো, না বাণী, যেটা তোমার প্রাপ্য সেটা তো তুমি পাবেই। একদিন না সবাই চেয়েছিল তোমার আর আমার যাতে বিয়ে হয়, আর ভগবান সেটা দেখো অন্যভাবে সাজিয়ে রেখেছিল, তাই তো শেষ পর্যন্ত তোমার সাথে আমার মিলটা করিয়ে দিয়েছে। বাণী তখন বলতে লাগলো, হ্যাঁ একদম ঠিক কথাই বলেছেন, তবে মা কেন এখনো আসছে না? সত্যি কি মা এই বিয়েতে থাকতে চাইছে না? ইচ্ছে করে কি মা আসছে না? তখন অনিরুদ্র বলতে লাগলো, না, মাসিমণি যেহেতু কথাটা দিয়েছে, মাসিমণি বিয়েতে আসবে। তুমি একদম চিন্তা করো না, সময় হয়ে গেলে দেখবে মাসিমণি ঠিক চলে আসবে। বাণী তখন বলতে লাগলো, আমি তো মাকে আমার বিয়েতে চেয়েছিলাম। অনিরুদ্র তখন বলতে লাগলো, জানি মাসিমণি না এসে কিছুতেই থাকতে পারবে না, এটা আমার মাসিমণির উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। তখন বাণী বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি, আমি শুধু আপনাকে চাই, আপনার মতো মানুষ যদি আমার পাশে থাকে না, আমি সব কিছু জয় করে নিতে পারবো। অনিরুদ্র তখন বলতে লাগলো, বাণী এভাবে বলো না, আমি আর কি বা করেছি? বাণী তখন বলতে লাগলো, আমার এই লড়াইটাতে তো আপনি আমার পাশে ছিলেন, আপনি যদি আমার পাশে না থাকতেন তাহলে কি আমি এত কিছু খুঁজে পেতাম? এদিকে বাড়িতে অতিথিরা চলে এসেছে। শিবনাথ বাবু নিজ দায়িত্বে সবাইকে স্বাগত জানাতে থাকে আর বলতে লাগলো, আপনারা যেহেতু আমাদের বাড়িতে এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অন্যদিকে সবাই তখন বলাবলি করতে লাগলো যে মৌলির সাথে অনিরুদ্ধ বিয়ের কথা ছিল, কিন্তু সেই বিয়েটা ঠিক বাণীর সাথেই হয়ে যাচ্ছে। আসলে সত্যি কার সাথে যে কার বিয়ে হয়? এদিকে স্বাতী মন খারাপ করে তার বোনের কাছে আর বলতে লাগলো, দেখ, আমি অনিরুদ্ধ বাবাকে নিজে নিমন্ত্রণ করেছি, কারণ ওর ছেলের বিয়ে, ওকে তো থাকতে হবে, কিন্তু মানুষটা আসলো না। তখন স্বাতীর বোন বলতে লাগলো, দিদি তুই এভাবে কষ্ট পাস না। এরপরে দেখতে পাই চলে এসেছে অনিরুদ্ধর বাবা, আর অনিরুদ্ধর বাবাকে দেখে তখন বলতে লাগলো, দিদি এই তো জামাইবাবু চলে এসেছে। তখন অনিরুদ্ধর বাবা কাছে এসে সাথীকে বলতে লাগলো, হ্যাঁ আমি এসেছি, আমার ছেলের আজকের বিয়ের অনুষ্ঠান, সেই জন্য আমি এসেছি। তখনই সাথী বলতে লাগলো, হ্যাঁ আমিও চাই আমার ছেলের বিয়েতে তার বাবা থাক, তার বাবা তাকে জন্ম দিয়েছে, অনেক কষ্ট করেছিল তার জন্য, তাই আমিও সেই জন্য তোমাকে নিমন্ত্রণ করেছি। তখন অনিরুদ্ধর বাবা বলতে লাগলো, আমার দুঃসময়ের দিন কেউ কিন্তু আমার পাশে দাঁড়ায়নি, কিন্তু বাণী আর অনিরুদ্ধ যেভাবে আমার পাশে দাঁড়িয়ে আমাকে নির্দোষ প্রমাণ করেছে, তার ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না, তাই আমি এসেছি। সাথী তখন বলতে লাগলো, মাকে তো ছেলে মেয়ের বিয়ে দেখতে নেই, তাই আমি এখানে থাকতে পারবো না, আমি বরং ঘরে চলে যাচ্ছি, তোমার ছেলের বিয়ে তুমি একটু থেকো। তখন অনিরুদ্ধর বাবা বলতে লাগলো, ঠিক আছে সাথী, তাহলে আমি তোমাকে ঘরে নিয়ে দিই। কিন্তু সাথী তখন বলতে লাগলো, না,
আমি তোমাকে আমার ছেলের বাবা হিসেবে নিমন্ত্রণ করেছি। তার থেকে কোনো বেশি কিছু চাই না। তুমি কোনো দায়িত্ব পালন করো না। কারণ আমি না স্বাবলম্বী হতে আস্তে, আস্তে শিখেছি। আমি নিজেরটা নিজে করে নিতে পারবো। তখনই অনিরুদ্ধর বাবা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। আর তখন তানিয়া এসে বলতে লাগলো, "তোমার কি মন খারাপ?" অন্যদিকে দেখা যায় অন্তরার হঠাৎ করে মাথাটা ঘুরে যায়। তখন আর্য বলতে লাগলো, "অন্তরা তোমার কি হয়েছে?" অন্তরা তখন বলতে লাগলো, "বুঝতে পারছি না কেন এমন করে মাথাটা ঘুরে গেল।" তখনই অন্তরার বাবা সেখানে এসে বলতে লাগলো, "আমার মেয়ের কি হয়েছে সেদিকে তোমার কি খেয়াল আছে?" অন্তরা তখন বলতে লাগলো, "খবরদার! আপনি এইভাবে আমার স্বামীকে অপমান করতে পারেন না। আপনার কোনো অধিকার নেই। আর্য চলো তো এখান থেকে।" এই বলে আর্য আর অন্তরা সেখান থেকে চলে যায়। তখন খুব কষ্ট পেতে থাকে অনিরুদ্ধর বাবা। তানিয়া তখন বলতে লাগলো, "কেন এভাবে কষ্ট পাচ্ছ? আমাকেও না আমি যাদেরকে ভালোবাসি তারা আমাকে কষ্ট দেয়।" অনিরুদ্ধর বাবা তখন বলতে লাগলো, "না তানিয়া দেখবে সবকিছু একদিন ঠিক হয়ে যাবে।" এই বলে তানিয়াকে বুকে জড়িয়ে ধরে আদর করে। তানিয়া তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, আমাকেও সবাই কষ্ট দেয়। আমি যাদেরকে ভালোবাসি, যারাদেরকে কাছে পেতে চাই তারা আমাকে কষ্ট দিয়ে চলে যায়। তখন আ তানিয়া বলতে লাগলো, "আমাকেও তাই করে।" এদিকে বিদ্যুৎ বিয়ের মণ্ডপে চলে আসে। অন্যদিকে বাণীকেও বিয়ের মণ্ডপে নিয়ে আসা হয়। আর অনিরুদ্ধ দাঁড়িয়ে থাকে। তখন নকুল বলতে লাগলো, "এই তোমার মেয়ের বিয়ে, তোমার মেয়ের বিয়েটা তুমি দেখবে না?" তখন নকুলের স্ত্রী বলতে লাগলো, "না, ওই বেয়াদব মেয়ের বিয়ে না আমি দেখতে চাই না। আর তোমাকে আমি কতবার বলেছি, ই আমার মেয়ে তুমি বলবে না? ওই বেয়াদব মেয়ে, আমার মেয়ে কি করে হলো? আমার মেয়ে মারা গেছে।" তখন দাদু প্রচণ্ড রেগে গিয়ে বলতে লাগলো, "এই নকুল এখানে কি করছে? এখানে আবার ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে? যাও এখান থেকে।" পিনাকি তখন বলতে লাগলো, "বাবা, মেয়ের বিয়ে বলে কথা।" এইদিকে বাণীকে ৭ পাত ঘুরিয়ে শুভদৃষ্টি করাতে গেলে তখন বাণী আর অনিরুদ্ধ একে অপরের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। আর অনিরুদ্ধ তখন খুব খুশি হয়ে যায়। অন্যদিকে বাণী তখন বলতে লাগলো, "বিদ্যুৎ একা, একা দাঁড়িয়ে আছে। এ মৌলিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মৌলি কোথায় গেল? মিস্টার চ্যাটার্জি, আমার না কেমন গন্ডগোলে মনে হচ্ছে। আমার তো মনে হয় মৌলি কিছু একটা কাণ্ড ঘটিয়েছে। আর তার সাথে বিদ্যুৎ আর ঠাম্মিও জড়িত।" এদিকে শিবনাথ বাবু তখন বলতে লাগলো, "বিদ্যুৎ, মৌলি কোথায়?" বিদ্যুৎ তখন বলতে লাগলো, "আমি জানি না মৌলি কোথায়।" তখনই আর্য অন্তরা পুরো বাড়িটা খুঁজে দেখে কিন্তু কোথাও মৌলিকে খুঁজে পায় না। তখন বাণী বলতে লাগলো, "ঠাম্মি বেশ ভালো করে জানে মৌলি কোথায়।" ঠাম্মি তখন বলতে লাগলো, "আমি জানি না। আমি কি করে জানবো? আমিও তো এইমাত্র শুনলাম।" বাণী তখন বলতে লাগলো, "মিস্টার চ্যাটার্জি, মৌলিকে আমাদেরকে খুঁজে নিয়ে আসতে হবে। এই বিয়েটা দিতেই হবে।" তখন বাণী বলতে লাগলো, "দাঁড়ান ১ মিনিট আমি আসছি।" এই বলে বাণী আর আর অনিরুদ্ধ মৌলিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে বিদ্যুৎ বলতে লাগলো, "কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজকে তো আমরা ফেঁসেই গেলাম।" অন্যদিকে দেখা যায় বাণী আর অনিরুদ্ধ মিলে সেই মৌলিকে খুঁজে বাড়িতে নিয়ে আসে, দাদুর সামনে নিয়ে এসে বলতে লাগলো, "দাদু এই দেখো তোমার নাতনি না পালিয়ে গেছে।" তখন ভয় পেয়ে যায় নয়নতারা দেবীও। তো বন্ধুরা কেমন লাগলো?